নিউজ 18 বাংলায় 5টার 5 মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পথে প্রচার দেখাবো, কারণ রবিবারের পরে সোমবারেও জমজমাট প্রচার। শুরুতেই হুগলির দিকে নজর রাখবো, কারণ ভোট প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দিদির পছন্দ দিদির প্রার্থী দিদি। আর আজ সকালে পুইনান 3 মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিদি নাম্বার 1। দাসপুরের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে সকালে পুইনান 3 মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিদি নাম্বার 1। যেই বিরোধী দলের প্রার্থী হোক না কেন তাকে শুভেচ্ছা এবং তাকে ভালোবাসা অনেক অনেক। কারণ আমার মনে হয় কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। মানুষ জানে কে ভালো, মানুষ জানে কে কাজ করবে, কে কাজ করেছে, মানুষ জানে কাকে ভোট দিতে হবে। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের ঠিক কাছে পেয়ে উচ্ছ্বাস স্থানীয়দের মধ্যে। যে ছবি আপনাদের দেখাচ্ছে দাসপুরের ছবি দেখাচ্ছে। এবার চলে যাব যাদবপুরে। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ নাম প্রকাশ করার পর থেকেই জনসংযোগ করছেন যাদবপুরের বিভিন্ন জায়গায় সায়নী। যাদবপুরের তৃণমূল প্রার্থী আজও বৃষ্টি মাথায় নিয়েই যাদবপুরে জনসংযোগ করেন সায়নী ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারেন সায়নী। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন, কারণ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই। সায়নীও যাদবপুরে জনসংযোগ করছে সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে। আমি তো এমনিতেও ঝড়ে প্রচার করে অভ্যস্ত, আসানসোলে অনেকে দেখেছিলেন, কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন, মানুষের উদ্দীপনা বা উত্তেজনা কোনোটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি। তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে, মাথার ওপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে। এবার বারাকপুরের ছবি দেখাচ্ছি। বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আজ তিনি যান আমডাঙ্গার রামপুরে প্রায় 200 বছরের পুরনো রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন পার্থ ভৌমিক। মানুষের সমর্থনে নিশ্চিত জয় বলছেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। রামপুরের 200 বছরের পুরনো রাধাকৃষ্ণ মন্দির, সেই রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দেন পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী। আর পুজো দিয়ে আমডাঙ্গায় তারপরেই প্রচার করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত পার্থ ভৌমিক। মানুষের সমর্থনে নিশ্চিত জয় বলছেন পার্থ। লড়াই অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, লড়াই অনেক সহজ হয়ে যাবে। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আপনি? 100%। কত ভোটে জিতবেন মনে করছেন? অর্জুন সিং দাঁড়ালে মার্জিন বাড়বে, অর্জুন সিং না দাঁড়ালে মার্জিন। ব্যারাকপুরের পর নকশালবাড়ি, দার্জিলিং এর প্রার্থী গোপাল লামা, তৃণমূল প্রার্থী গোপাল লামা নকশালবাড়ি থেকে প্রচার শুরু করলেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা এদিন নকশালবাড়ির শহীদ কার্গিল পরিবারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার শুরু করেন তিনি। মন্দিরে পুজো দিয়ে এলাকায় পদযাত্রাও করেন তৃণমূল প্রার্থী গোপাল লামা। নকশালবাড়ির শহীদ কার্গিল পরিবারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন আর যোগ দিয়ে প্রচার শুরু করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি প্রচার করলেন, তবে ট্রেনে চেপে। সোমবার কাজের সপ্তাহের প্রথম দিন ট্রেনে চেপে প্রচার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে উঠে ভোট প্রচার করলেন সৌমিত্র খা। কথা বললেন যাত্রীদের সঙ্গেও। টিকিট কেটে স্টেশনে পৌঁছন, স্টেশনে এসে ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন, জনসংযোগ করেন।
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের আগে দেখালাম টিকিট কাটলেন লাইনে দাঁড়িয়ে, তারপর ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে সাধারণ মানুষের সঙ্গে কথা, তারপর ঝালমুড়িও খেলেন বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খা। এবং ট্রেনে যারা যাত্রী ছিলেন তার সঙ্গে সেলফিও তোলেন, যে ছবি আমরা দেখছি। ট্রেনে প্রচার, ট্রেনে চেপে প্রচার। মহিলাদের জন্য তো আমাদের মোদিজি তো অনেক কিছু ভাবছেন। যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন, কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেন। এখানে সাধারণভাবে টিকিট কেটে ঢুকেছি, কারণ আমি মনে করি ভারতবর্ষের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রে বিশ্বাস ভরসা করে ট্রেনের টিকিট করে চাপাই শ্রেয় এবং এটা উচিত। জেলায় জেলায় প্রার্থীদের প্রচার। মালদা উত্তরের খগেন মুর্মু বিজেপি প্রার্থী। সোমবার সকাল থেকেই ভোট প্রচারে খগেন মুর্মু দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন গাজলের রাজ বর্মন। সকালে ভান্ডিগুড়ি চা বাগান থেকে প্রচার শুরু করেন বাম প্রার্থী। শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে। গার্ডেন রিচের দিকে নজর রাখছে, কারণ গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। গতকাল রাত 11:45 নাগাদ বহুতল ভেঙে পড়ে। গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভেঙে এখনো পর্যন্ত যে আপডেট, মৃত বেড়ে 7 জন। বহুতল ভেঙে পরে পাশের ঝুপড়িতে আহত হন বেশ কয়েকজন, তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে। উদ্ধার কাজে পুলিশের সঙ্গে দমকল বিভাগ রয়েছেন, এনডিআরএফ রয়েছে। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। গতকাল রাতেই মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছে যান। দমকল মন্ত্রী সুজিত বসু গতকাল রাতেই পৌঁছে যান। অনেক জোর আওয়াজ আসছে, আওয়াজ আসবার পরে 11:30টার সময় আমরা দেখছি কি সব বাইরে এসে গেছে লোকগুলো। গিয়ে দেখলাম কি পুরো বাড়িটা পড়ে গেল। टाली बाड़ी छिलो एकटा और ऊपर ही सब पड़े गए। वो 5 जन सीढ़ी चढ़ रहा था ऊपर 11:30 बजे। बस उसी टाइम में तो जो है कि ये 12:55 में पौने 12 বিল্ডিং ফোন করছে ভেতর থেকে কি আমাকে, আমি ভেতরে আছি, একটু আমাকে বার করো। হ্যাঁ হ্যাঁ, অনেকজন খুঁজেছে কিন্তু পাইনি জানো না। অনেকজনকে তো তুলে তুলে নিয়ে গেছে। পুরো ধোঁয়া হয়ে গেছিল, বাচ্চা কাচ্চা নিয়ে সব আমরা তাড়াতাড়ি বেরোই তালা খুলে। হ্যাঁ, এতেও আতঙ্ক আছে, কখনো ওটাও তো পড়ে যেতে পারে। আমরাও চাই ওটাকে কিছু ব্যবস্থা করা হোক। আমরা ঘুমাচ্ছিলাম দাদা, এক ব্যাগ আছে না ভুই পোকার মতো আওয়াজ পুরো ধোঁয়া ভরে গেল একদম। হ্যাঁ, ঘর না পড়ে যায়, হিলে গেছিল কিন্তু বিল্ডিং আমাদের। কোথায় ছিলেন তিনি? উনি ওই যেখানে ভেঙেছে সেখানে আনতে গেছিল গাড়ি নিয়ে। এসে দেখেছি এখানে মারা পড়ে আছে দুটো, আমার মাসি আর মা। দুজনেই মারা গেছে? কি নাম? তো মেয়ে একটা সামা বেগম। দুজনের নাম কি কি? আমার মায়ের হাসিনা বেগম আর মাসির সামা বেগম। রাতে গাড়ি ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে গার্ডেন রিচে পৌঁছেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভাঙার ঘটনায় বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ আরো আপডেট দেবে। বিশ্বজিৎ, একদমই আমরা দেখেছি সকাল থেকেই মুখ্যমন্ত্রী এসেছেন এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি ছিলেন রাত থেকে। এই মুহূর্তে গভর্নর তিনি এলেন এবং সরাসরি তিনি এসেই একেবারে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের দিকে গেলেন এবং ঘটনাস্থলে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ ঘটনাস্থলের সাইট তিনি দেখবেন এবং সেই জন্যই এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে গেছেন এবং ঠিক ঘটনাস্থলের কাছেই হাসপাতাল রয়েছে যেখানে যে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন এই ঘটনায়।
তাদেরকেও দেখতে যাবেন বলে সূত্রের খবর। কিছুক্ষণ আগেই রাজ্যপাল এসে উপস্থিত হয়েছেন এবং সেই ঘটনাস্থলের দিকে অর্থাৎ সেই ঘটনাস্থলের দিকে গেছেন এবং মেন যে রাস্তা সেই রাস্তায় এসে তিনি পাহাড়পুর রোড সেই পাহাড়পুর রোডে তার গাড়ি দাঁড়ায় এবং তারপর তিনি সেই গলি দিয়ে হেঁটে ঘটনাস্থলে একদম ঘটনাস্থলে তিনি পৌঁছে গিয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের কাউকে আর ভেতরে যেতে দেওয়া হয়নি, ইতিমধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন এমনটাই সূত্রের খবর এবং এই ঘটনাস্থল পরিদর্শন করে তিনি আবার আসবেন এই যে পাহাড়পুর রোডের উপর যে হাসপাতাল রয়েছে যেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন সেখানে তাদের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। রাজভবন সূত্রের সেমনটাই জানানো হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে তিনি হাসপাতালে আসবেন। তবে এই মুহূর্তে তিনি অকুস্থল অর্থাৎ যে জায়গায় এই ঘটনা ঘটেছে গতকাল রাতে বিধ্বংসী ঘটনা এবং বেআইনি যে নির্মাণ সেই বেআইনি বাড়ি 5তলা বাড়ি কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই স্বীকার করা হয়েছে যে এই বাড়িটি সম্পূর্ণ বেআইনি ভাবে পুরসভার কোনো রকম অনুমতি না নিয়েই তৈরি হচ্ছিল এবং কলকাতা পুরসভার 15 নম্বর বড়োর মধ্যে 134 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। সেই 15 নম্বর বড়োর চেয়ারম্যান রঞ্জিত সিল তিনি স্পষ্টত জানিয়েছেন, তিনি নিজেও জানেন এই এলাকাটায় একটি ডোবা ছিল, তার ওপরেই বাড়িটি তৈরি করা হয়েছে এবং খুব বেশি দিন নয় বছর খানেকের মধ্যেই এই নির্মাণ কাজ করা হয়েছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল কিন্তু এই নির্মাণ কাজ বছর খানেকের মধ্যেই করা হয়েছে। কলকাতা পুরসভা অবশ্য দাবি করছে যে এই এলাকায় গত 2-3 মাসের মধ্যে বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তবুও কিভাবে এই বেআইনি নির্মাণ সেখানে তৈরি হলো এবং একেবারে 5তলা বিল্ডিং যেটি বেআইনি ভাবে তৈরি হলো সেটাই এখন প্রশ্ন। কারণ 1 বছর কম সময় নয়, প্রায় 1 বছরের মধ্যে এই বিল্ডিংটা তৈরি হয়েছে এবং যেখানে পুরসভার যারা কর্তা ব্যক্তি অর্থাৎ পুরসভার বড়োর চেয়ারম্যান তিনিও স্বীকার করছেন যে এই জায়গায় ডোবা ছিল অর্থাৎ জলাশয়ের মধ্যেই বাড়িটি তৈরি হয় এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছেন যে বাড়িটি কিছুটা বসে গিয়ে তারপর ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আশেপাশে যারা ছিলেন তাদের সেই বাড়ির উপর পড়ে যায় এবং এই যে দুর্ঘটনা অর্থাৎ বাড়ি ভেঙে দুর্ঘটনা এইভাবে বেআইনি নির্মাণ থেকে যে দুর্ঘটনা সেটা এইবার প্রথম নয়, কিন্তু এত বিভৎস ভাবে অর্থাৎ একসঙ্গে এত মৃত আহত দেখেনি কলকাতাবাসী। আর তার ফলেই যে চাঞ্চল্য যে শোকের আবহ সেটা তৈরি হয়েছে এই গার্ডেন রিচের পাহাড়পুর এলাকায় এবং সেখানেই 134 নম্বর ওয়ার্ড শুধু নয়, স্থানীয় বাসিন্দারা বলছেন, অভিযোগ করছেন যে এখানে অলিতে গলিতে এভাবেই বেআইনি বাড়ি তৈরি হয়ে যায়। পুরসভার কাউন্সিলর এবং স্থানীয় প্রশাসন কেউ জানেন না, তাদের অজ্ঞাতেই এভাবে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 বছরের মধ্যে এই রকম বেআইনি নির্মাণ যেমন এটা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে সিভি আনন্দ বোস যে ছবি এর পরবর্তীতে হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও দেখতে যেতে পারেন এবং আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যান পরিদর্শনে। মুখ্যমন্ত্রী গার্ডেন রিচে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আহতদের হাসপাতালে দেখতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে, তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এখনই আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। গার্ডেন রিচে দায় ঝাড়লেন কাউন্সিলর। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে 7 জনের। কাউন্সিলরকে গ্রেফতারের দাবি বিজেপি বামের। বেআইনি নির্মাণ দেখা তার কাজ নয় বলে দাবি করেছেন কাউন্সিলর। গার্ডেন রিচে দায় ঝাড়লেন কাউন্সিলর। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু, কাউন্সিলরকে গ্রেফতারের দাবি বিজেপি বামের।
বেআইনি নির্মাণ দেখা তার কাজ নয় বলে দাবি করেছেন কাউন্সিলর। আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের। অবৈধ নির্মাণ নিয়ে নজরদারির অভাব। কাউন্সিলরকে গ্রেফতারের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাউন্সিলরকে গ্রেফতারের দাবি বিজেপি, বামেদের এবং শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে কাউন্সিলরকে তোপ দেখেছেন এবং গ্রেফতারের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং গানের রিচের ঘটনায় কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। কাগজপত্র দেখুন, এই সময় হালে পোস্টার ব্রিজটা ভেঙে পড়েছিল, সেটা হাল আমলের, এই আমলের। পুরনো যা দেখভাল করার কথা তা দেখভাল করছে না, আর নতুন যা নির্মাণ করছে এত টাকার খেলা একের পর এক ভাঙছে এবং তার দায় নিজেদের ঘাড়ে নেবার যোগ্যতা নেই। যেহেতু কার ঘাড়ে দেবেন? দিলে তুই দেবে এমএলএর ঘাড়ে। তাদের এমএলএকে গ্রেপ্তার করতে হবে, পারবেন? কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, 5 কোটি টাকার গাড়ি চড়ে। অতএব যত দোষ নন্দ ঘোষ, বাম আমল। আমি কাউন্সিলর আছি, আমার অনেক কাজ থাকে ওয়ার্ডের মধ্যে, সেটা আমাকে করতে হয়। সকাল থেকে রাত অবধি কোথায় কি রাস্তা খারাপ আছে, জল আসছে না বাড়িতে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নেই। এটা ল আছে, ল উইল টেক ইটস ওন কোর্স। আই সেড ডিপার্টমেন্ট দেখবে, খুঁজে ইনভেস্টিগেশন হচ্ছে, দেখা যায়। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। উনি কি প্রমাণ করতে পারবেন? অ্যালিগেশন আপনি করে দিচ্ছেন, কারো উপরে দিতে পারেন, কিন্তু কি প্রমাণ করতে পারবেন? উনি যা ভুল টুইট করেছেন আমার অ্যাগেনস্টে, সে অ্যাগেনস্টে আমিও যাবো কোর্ট। কেন উনি আমার মান সম্মান নিয়ে নিচ্ছেন? মানে এটা মানে উনি যা আজকে দেখলাম আমি যে টুইট করছেন সেটা একদম বাজে। এই নির্মাণ নিয়ে নজরদারির অভাব ছিল স্বীকার করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে। পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল। না হলে কেন থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং